আমি যখন আমার দ্বিতীয় স্বামীর সাথে খাতা কলমের জীবনের দ্বিতীয় শুরু করেছিলাম, তখন আমাকে 4টি বাস্তবতার গলায় হাসি মুখে মালা দান করে সেই জীবনে পা রাখতে হয়েছিল। প্রথমত, আমি কখনো এই সংসারে বাচ্চা নিতে পারবো না, যদিও আমি বন্ধা ছিলাম এবং কেবল এই কারণেই এই বিয়েটা হয়েছিল। দ্বিতীয়ত, আমার স্বামীর প্রথম ঘরের 2টি ফুটফুটে বাচ্চাকে আমার নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে আজীবন। এ বেলায় কোনো হেরফের করলে চলবে না। আমার স্বামী তো এখন রীতিমতো চেষ্টাও চালাচ্ছেন বাচ্চাদের জন্ম সনদে মায়ের জায়গায় আমার নামটি লেখাতে। তৃতীয়ত, আমার স্বামী এক হাতে আমার সর্বোচ্চ দায়িত্ব নিয়েছেন। আমারও তার সার্বিক প্রয়োজন সব সময় বিনা আপত্তিতে মেটাতে হবে। কারণ সত্যি বলতে, এই বিয়েটা তিনি কেবল বাচ্চাদের জন্য করেননি। তিনি তার বাচ্চাদের পাগলের মতন ভালোবাসেন। 2টো মেয়েকে একা হাতেই বড় করতে পারতেন বোধহয় কষ্ট হলেও। বিয়েটা করার আরও বড় একটা কারণ নিজের চরিত্র হেফাজত করা। তার বয়স বেশি না, এখনো তাগড়া পুরুষ বলাই চলে। আসলে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করছিলেন খুব করে, তাই সমাজের সামনে কোনো ভানভনিতা না করে দেখে শুনে আমাকে ঘরে তুলেছেন। অর্থাৎ আমি একদিকে ছিলাম তার চরিত্র হেফাজতের মাধ্যমও, আর চতুর্থত, আমি আমার স্বামীর থেকে আবেগ চাইতে পারবো না। যদিও ভালোবাসা নামক 4 অক্ষরের শব্দটার প্রতি আবেগ মরে আমার আগেই ভূত হয়ে গেছে, এটি আমাদের দুজনেরই দ্বিতীয়বার শুরু। আবেগ নিয়ে দলাদলি করার কোনো প্রশ্নই ওঠে না। মোদ্দা কথা, আমরা কেবল দুজনের প্রয়োজনে দুজনকে বিয়ে করেছি। এই বাস্তব সত্যি কথাটা মনে প্রাণে ধারণ করে একে অপরকে স্বীকার করেছি। এখানে কোনো ওই 4 অক্ষরটা ছিলই না। আমার স্বামীর মজবুরি বললাম। এবার আমারটা বলি। আমি কল্পনা আক্তার, ডিভোর্সি ছিলাম। আমার প্রথম অর্থাৎ প্রাক্তন স্বামীর সাথে আমার বিয়েটা ছিল ভালোবাসার বিয়ে। দীর্ঘ 6 বছরের প্রেম। বিয়ের পরেও সংসারটা করতে পেরেছিলাম বোধহয় গুনে গুনে 6টি বছর। এরপর জানতে পারলাম আমি মা হতে পারবো না কখনোই। শুরুতে জামিল অর্থাৎ আমার প্রাক্তন স্বামী আমার পাশে ছিলেন। কত কত মন ভোলানো কথা ছিল তার। কল্পনা, আমি শুধু তোমাকে চাই। কল্পনা, আমরা একটা বাচ্চা দত্তক নিয়ে জীবন পার করব। তুমি কেঁদো না, আফসোস করো না। কিন্তু এরপর যত সময় গড়াতে লাগলো, বাস্তবতা হোক বা পরিবারের প্ররোচনায়, তিনি বুঝতে পারলেন একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঔরসজাত সন্তানই। এটা কখনোই একজন স্ত্রী নয় যার সাথে শুধুমাত্র কাগজের সম্পর্ক থাকে, রক্তের সম্পর্ক নয়। এটা কখনোই একজন স্ত্রী নয় যাকে ঘরে তোলা হয়। জামিলের আবার চক্ষু লজ্জা ছিল বেশি। সরাসরি বলতে পারেনি, কল্পনা তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও। আমার মনে আছে, ওই 2টো চোখ ভর্তি পানি নিয়ে আমার কাছে বলতে এসেছিল, কল্পনা, আমি কখনো তোমায় অসম্মান করব না। তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দাও। বেচারাকে আমি ওই দিনই মুক্তি দিয়ে চলে এসেছি। সত্যিই তো, তাকে শাস্তি আমি কোন মুখে দিতাম? 6 বছর প্রেম, সাথে আরো 6 বছরের সংসার। আমি লোকটাকে কিছু দিতে পারিনি বোধহয়। নয়তো আমাকে একপাশ করে দিয়ে ওভাবে একটা সন্তানের জন্য কাঁদবে কেন? আমার আনুগত্য, আমার রাত জাগা প্রেম, আমার প্রতিভক্তি, আমার সব কিছুতে হয়তো খামতি ছিল। হয়তো ছিল। অভিমান, দাবি রাখিনি কোনো। নিশ্চুপে ডিভোর্স পেপারে সাইন করে চলে এসেছি। আমি ছেড়ে আসার পরে সে গ্রাম থেকে অতি অল্প বয়সী একটি মেয়েকে ঘরে তুলেছে। শুনেছি মেয়েটি যমজ সন্তানের মা হবে কয়েকদিন বাদেই। জামিলের জন্য আমি খুশিই বরং। এই নিয়ে আমাকে সবাই মহান তকমা দিতেই পারে। তবে বিয়ের পর থেকে জামিল আমাকে সাংসারিক কষ্ট পেতে দেয়নি কখনোই। আমি একজন কৃতজ্ঞ প্রাক্তন হিসাবে ওর জীবনের প্রাপ্তিতে খুশি। বেচারা এ জীবনে সফল পুরুষ। আমার মতন বন্ধা মেয়েকে রেখে দিলে সফলতা কেউ পেত? ডিভোর্স দিয়ে নিজের আত্মগরিমা অটুট রেখেছি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি বাস্তবতার চাইতে একজন মেয়ের জীবনে বড় কোনো আর শত্রু নেই। এই যেমন ডিভোর্সের পরে পরপর কয়েকটি বাস্তবতা আমাকে উষ্ঠা মারতে লাগলো। তারপর আমার বাবা মা মারা গেলেন হঠাৎ করে।
ভাইয়ের সংসারে থেকে ভাবির জীবন নষ্ট করছিলাম ভাবির ভাষ্যমতে। ভাবির সামনাসামনি না বললেও আচরণে বোঝাতে লাগলো। আবার আম্মার রোগ ধরা পড়ল, কিডনি একটা নষ্ট। ভাইয়ের খরচা প্রচুর বেড়ে গেল। আমার পৈতৃক সম্পত্তি ভাইকে দিলাম আম্মাকে সুস্থ করাতে। আমার হাত হলো শূন্য। আমি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছিলাম। সিজিপিএ টেনে টুনে 3 পর্যন্ত পারিনি অলসতা করে। তবুও একটা চলনসই সার্টিফিকেট নিয়ে ব্র্যাক। জাগনারি থেকে শুরু করে এমন কোনো এনজিও ছিল না যার ইন্টারভিউ দিতে দৌড়ে দৌড়ে স্যান্ডেলের তলি পাতলা করি। বাস্তবতার মোতাবেক আমার কোনো মামু খালু ছিল না তো, তাই চাকরি হয়নি। এরপর বহু মাস আমার অবস্থা ছিল গাঙ্গের জোয়ারে ভাসতে থাকা গোল কচুরি পানার মতন। ওপরবেলার কাছে একটু পরিত্রাণ চাইতাম কেবল। আত্মগরিমা টইটুম্বর আমিটা কেঁদে কেঁদে নিজের একটা ভালো বিয়েও চাইতে লাগলাম। ডিভোর্সি, বিপত্নী, 3 সন্তানের বাবা, যেন তেন যে কেউ হোক আমি চোখ বুজে তার সাথে সংসার করে নেব, মানসিকতা ঠিক এভাবেই তৈরি করেছিলাম। এরপর বহু মাস পরে একটা মেরাকেল হলো। আমার জন্য সাবিদের সম্বন্ধ এলো। ভালো নাম সাবিদ উল রেহমান চৌধুরী, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগে কোরিয়াতে ছিল, এদেশে এখন একটা আইটি ফার্ম খোলার চেষ্টায় আছেন। বেশ ভালো অর্থবান লোক। তিনিও আমার মতন ডিভোর্সি ছিল এবং 2 কন্যা সন্তান আছে তার আগের ঘরে। প্রাক্তন স্ত্রী একজন কোরিয়ান নারী ছিলেন, যার পরকীয়ার জের ধরে এই বিচ্ছেদ ঘটে। এরপর সাবিত টানা 2 বছর আইনি লড়াই লড়ে বাচ্চাদের নিজের জিম্মায় এনে কোরিয়া ছেড়ে এদেশে চলে আসেন বরাবরের মতন। বয়সে খুব বেশি ফারাক ছিল না আমাদের। তার 39, আমার 32। দেখতে শুনতে আমরা দুজনেই মোটামুটি আর কি, ফেলে দেওয়ার মতন নয়। সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আমাদের বেশ কমসম হলেও দেখতে শুনতে দুজন দুজনের যোগ্য ছিলাম। সবাই সম্বন্ধটা নিয়ে কথা বলতে শুরু করলেই আগেই বলে নিত ভালো মানাবে পাশাপাশি দুজনকে। সম্বন্ধটা এনেছিল আমার ভাবির বড় ভাই মামুন। মামুন বেয়ানের বন্ধু ছিল সাবিল উল রেহমান। পাত্রপক্ষ 2 দফা এসে আমার খোঁজ খবর নিলেন। এমনকি আমার চরিত্র সত্যিই ভালো কিনা, আমার ডিভোর্সের পিছনে আমার চরিত্রহীনতার কারণ ছিল কিনা এটা নিশ্চিত হতে তারা আমার প্রাক্তন শ্বশুরবাড়ির এলাকাতেও খোঁজ খবর নিয়েছিল শুনেছি। এসব নিয়ে কখনো কিন্তু আমি কোনো খুঁতখুঁতুনি ছিল না, বরং আমি সাবিদের অনুভূতিকে সম্মান করেছি শুরু থেকে। সাবিদ ঘরপোড়া গরু ছিল। একজন স্বামী চাইবে না তার স্ত্রী চরিত্রবতী হোক? কিন্তু দুঃখের ব্যাপার হলো কিছু কিছু জায়গায় আমার অনুভূতির সঠিক মূল্যায়ন আমি পাইনি। বিয়ের একদিন আগে সাবিদ এসে ভাবির কাছে অনুরোধ করলেন সে আমার মেডিকেল রিপোর্ট দেখবে। তার আদরের বাচ্চা দুটোকে নিয়ে তার খুব ভয়, যদি সাবিদকে আমার বন্ধাত্বের মিথ্যা গল্প বলে বিয়ে করে পরবর্তীতে বাচ্চা নিয়ে ওই মেয়ে দুটোকে দূরছাই করি, যাদের জন্য সাবিদ কোরিয়াতে 2 মাস জেল খেটেছে নিজের বাচ্চা অপহরণের মিথ্যা মামলায়। এই মামলা তার প্রাক্তন করেছিল তার নামে, বহুত পয়সা খরচা করে ছুটিয়ে এনেছে। ওই বাচ্চা দুটো জান ছিল সাবিদের। আমি এই ব্যাপারটাতে কিছু সময়ের জন্য একটু অপমানিত হলেও বাস্তবতা মেনে নিয়ে আমার মেডিকেল রিপোর্ট দেখালাম। পরে সাবিদ অবশ্যই আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, সবার সামনেই স্পষ্ট সুরে ক্ষমা চেয়েছেন। কল্পনা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনাকে আমি আমার পরিস্থিতি বুঝিয়েছি। আমি একজন প্রকৃত বন্ধা মেয়েই খুঁজছিলাম নিজের জন্য। এছাড়া আমি কোনো অপশন রাখিনি নিজের জন্য। আমি হেল্পলেস। ওই অবস্থায় সাবিত নিজেকে হেল্পলেস আখ্যায়িত করলেও প্রকৃত হেল্পলেস ছিলাম আমি, যে মেডিকেল রিপোর্ট খামচে ধরে গলা বাড়িয়ে সাবিদের কথার জবাব হেসে দিয়েছিলাম। একজন নিপাট ভদ্রলোক সাবিত সবকিছু সরাসরি বলে নেয়। তার এই ব্যাপারটা আমার পছন্দ হলো। এই কারণেই আমি হেসে বললাম, আমিও আমার পরিস্থিতি আপনাকে বলেছি সাবিত। আমি কিন্তু দিনে একবার গিয়ে আমার মাকে টেক কেয়ার করে আসবো। এসবে আপনি বাধা দিতে পারবেন না। আমাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে নিজের ব্যক্তি জীবন চর্চা করার। বাকিটা সময় আপনি আমাদের। বিয়ে হলো, খুবই সাদামাটা বিয়ে। এটা আমার ইচ্ছেতেই হলো।
কাজী অফিস থেকে সাবিদের হাত ধরে তার বাড়িতে গেলাম। দেখলাম কোরিয়ানদের মতন দেখতে পুতুল দুটি মেয়ে তাদের দাদিকে ধরে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য। একজনের বয়স 10 আর একজনের বয়স 8। বড়টির নাম আয়েশা রেহমান, ছোটটির নাম মাইশা রেহমান, ডাকনাম এলি ও মিলি। দুজন আমাকে দেখে নাক চোখ কুঁচকে ছিল শুরুতে। সাবিদ হেসে ছোট্টটিকে কোলে তুলে লাল জামদানিতে ঘোমটা জড়ানো আমাকে দেখিয়ে বলল, দিস ইজ ইয়োর মামুনি, আমাদের সাথে থাকবে এখন থেকে, ওয়েলকাম করো। বাচ্চা দুটো বাবা ভক্ত খুব। তার বাবা বলার পরই আমার দিকে তাকিয়ে হাসলো এবং স্বাগতমের হাত বাড়িয়ে দিল। ইংরেজিতে পটর পটর করে স্বাগতম জানালো আমাকে। বাড়িটা একান্নবর্তী। সাবিদরা ছিলেন 4 ভাই 2 বোন। সাবিদ সবার বড়। সবাই দুর্দান্ত মেধাবী আর বড়লোক, ওয়েল পলিশড ক্যারিয়ার সবাই। আমার শাশুড়ি মা আমাকে একটি হার পরিয়ে দিয়ে বললেন তার ছেলে আর নাতনিদের খেয়াল রাখতে। সত্যি বলতে আমি এটা করতেই তো এসেছি। নতুন জীবনে পা রাখার সাথে সাথে এগুলো খুবই সহজ ও স্বাভাবিক লাগতে শুরু করলো, এইসব কথাগুলো। বাসর ঘরে ঢুকে সাবিদ পুরপুরে গলায় আমাকে অনেক কথা বলল, সব কিছুতেই তার মেয়েদের নিয়ে। ও অনেক গম্ভীর দেখতে হলেও ওই রাতে অনেক কথা বললাম আমরা। হয়তো লোকটা এতদিন যাবৎ কথাগুলো জমিয়ে রেখেছিল কারোর জন্য। আমাকে পেয়ে উগরে দিল সব। আমার ব্যাপারেও জানতে চাইলো খুঁটিয়ে খুঁটিয়ে। জানতে চাইলো আমি মনে মনে চাকরি করতে চাই কিনা। সাবিদের আবার আপত্তি আছে আমি চাকরি করাতে। এটা বিয়ের আগে স্পষ্ট করে বলে নিয়েছিল সে। ওর বাচ্চা দুটি বড় হচ্ছে, মেয়ে বাচ্চাদের দেখাশোনা করতে একজন সার্বক্ষণিক সচেতন মানুষ প্রয়োজন। ওর স্ত্রী চাকরি করলে সেটা তো হয়ে উঠবে না। আমি আমার দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে আগে থেকেই অবগত ছিলাম। মাথা নেড়ে খুব সহজ গলায় বলেছিলাম চাকরি করতে চাই না। সত্যি বলতে আমার তো মুরদও ছিল না একটা ভালো চাকরির। আমরা সেই বাসরেই মিলিত হলাম। টুকটাক আলাপচারিতা শেষে সাবিদ যখন আমাকে কাছে টানলো, আমি তখন মোটেও চমকালাম না। বরং আমি স্বস্তি পেয়েছিলাম সাবিদ কোনো রকম ভান করেননি দেখে। সে তো শুরু থেকেই ইঙ্গিত দিয়ে এসেছে বিয়েটা সে কেন করেছে। সাবিদ ভালোবাসা নামের মিথ্যা মিথ্যা বুলি এই মিলনের মাঝে কপচায়নি দেখে আমি স্বস্তি পেয়েছিলাম। সেই সাথে আমি আরও একবার বুঝে গিয়েছিলাম ভালোবাসা বলতে পৃথিবীতে আসলে কিছুই নেই। সব পুরুষই একই ধাতুতে, শুধু একটু 19-20 গড়া। একজন পুরুষ আমাকে ত্যাগ দিল একটি সন্তানের জন্য। একজন পুরুষ আমাকে এই অবেলায় গ্রহণ করলো, সেখানেও সন্তান একটা বড় প্রভাব রাখে। সাবিদের স্পর্শগুলো একদম পরিচিত ছিল, ঠিক জামিলের মতন। পুরুষের ছোঁয়াতেও কোনো পার্থক্য নেই, আসলে নেই ওদের অনুভূতিতে কোনো পার্থক্য। ওরা খুবই স্বার্থপরতা মেশানো মাটিতে গড়া। আদেও ভালোবাসা বলতে কিচ্ছু নেই ওদের মনে। ওদের চাই বলতে একটি সন্তান জন্মদানের মাধ্যম। তাদের কখনো বিশেষ জায়গা ওরা দেয় না জীবনে। বিয়ের পরের দিনগুলো যতটা খারাপ যাবে ভেবেছিলাম ততটা যায়নি। নির্ঝঞ্ঝাট পরিবেশ, সবাই শিক্ষিত এবং নিজেদের জীবনে ব্যস্ত বলেই হয়তো। সাবিদ ভারী ব্যস্ত লোক, যদিও তবে নিয়ম করে দুবেলা আমাকে সময় দিতে ভোলেনি। এলি মেলিকে ধরে এনে আমার কোলে বসিয়ে বসিয়ে সখ্যতা করিয়ে দেওয়ার চেষ্টা করেছে অনেক। ওর মনের মধ্যে একটা সুপ্ত অপরাধ বোধ ছিল কিনা, মেয়েগুলো বারবার নতুন জীবনের শুরুতে নিয়ে কষ্ট পেয়েছে কিনা, এ কথা ভাবতেও আনমনা হয়ে আমি বুঝতাম। আমি তাই নিজের তৎপর থাকতাম ওর মেয়েদের সময় দিতে। অনুভূতি না থাকলেও এই মানুষগুলো আমার দৈনন্দিন অভ্যাস হয়ে যাচ্ছিল, তাই তাদের চর্চা করতাম খুব করে। ক্ষতি তো ছিল না আমার কোনো। বিয়ের মাসখানেকের মাথায় সাবির একটু কাজের চাপ কমালো। জানতে চাইলো আমি হানিমুনে যেতে চাই কিনা। আমি না করেছিলাম সাফ সাফ। সত্যি বলতে হানিমুনের মতন অত রঞ্জিত ব্যাপারগুলো খুব তেতো লাগতো শুনলেই। দুজনের যেখানে জানি বিয়েটা কেন করেছি আমরা, সেখানে হানিমুনের নাম অহেতুক জার্নি আমার পোষাতো না। সাবিদের স্ত্রী সখ্য প্রয়োজন ছিল, সেটা ওর নিয়ম করে পেত, বদ্ধ করে। আমার একটা ব্যস্ত জীবন ও সম্মানের সামাজিক অবস্থানের প্রয়োজন ছিল, সেটাও আমি পেয়েছি। হানিমুন টানিমুন ওসব বড্ড বাড়াবাড়ি লাগতো। সাবিদের বাচ্চা দুটি ছিল চমৎকার।
ওদের বাবা আমার সাথে ভালো ব্যবহার করতো বিধায় ওরাও করতো। আমি বাচ্চা দুটোকে পড়াতাম, রোজ সকালে ঘুম থেকে তুলে মাথায় তেল মাখিয়ে দিতাম, খাইয়ে দিতাম, হুটহাট করে গালে চুমু খেতাম, হোমওয়ার্ক চেক করতাম, বাংলা শেখাতাম। ধীরে ধীরে বাচ্চা দুটিকে একদম নিজের আঁচলে বেঁধে ফেললাম। এমনকি কখনো কখনো সাবিদের ওপরে গিয়েও বাচ্চা দুটির ব্যাপারে নাক গলাতে শুরু করলাম। সাবিদ বিকেলে বদ্ধ কক্ষে আমার সাথে সময় কাটাতে চাইলে আমি ওকে ফিরিয়ে দিয়ে মেয়েদের নিয়ে কারাটে ক্লাসে যেতে বলতাম। এতটাই বদল চলে এসেছিল জীবনে। এজন্য সাবিদ অবশ্য গদগদ ধরনের খুশি বেশি হতো আমার প্রতি। আমি টের পেতাম। আমি যত সাবিদের বাচ্চা দুটিকে আপন করতে থাকলাম, ও আমার জন্য দামি দামি উপহারে ভরিয়ে ফেলতে লাগলো ঘর। পাড়া প্রসিত আমাদের এই দাম্পত্যের জয় জয়কার করতে লাগলো। ভিতরে ভিতরে কল্পনা নামের একজন স্ত্রী সত্তা যে অপমানিত হচ্ছে, সে খবর কেউ কি রাখতো? ওর বাচ্চাদের ভালোবাসা দিচ্ছি বলে এত এত পাচ্ছি, এগুলো কি অপমান নয়? আমি বিয়ে করলেও আদৌ একজন প্রাণপ্রিয়া স্ত্রী হিসাবে সাবিদের জীবনে প্রবেশ করিনি, এ কথা আমি মস্তিষ্ক দিয়ে জানতাম। তবে কখনো কখনো আমার ইচ্ছে করত সাবিদ আমাকে ওর আচরণে বোঝাক আমি স্ত্রী হিসেবে ওর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। কিন্তু আমি হতাশ হতাম। হতাশ হলেও নিজেকে সামলে নিয়ে আবার গিয়ে ওর কাছে সসম্মানে শরীর পেতে দিতাম। কারণ এই মহাদেশে হাতে গোনা কয়েকটি মেয়েই বড়াই করতে পারবে, হ্যাঁ, আমাদের স্বামী আমাদের গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় সবার প্রথমে রাখে। ওই হাতে গোনা মেয়েগুলোর মধ্যে কখনো কল্পনা আক্তার থাকবে না তা জানি। থাকলে জামিল কখনো আমাকে উপেক্ষা করে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারতো না। আর এই সাবিদ সংসার জীবনে সব কিছুতে বলতে পারতো না, কল্পনা এলিমেলি চাই এটা, চলো ঘুরতে যাই। কল্পনা এলিমেলি ওয়াফেল খাবে, চলো রেস্তোরাঁয় যাই। কখনো কখনো তো বলতো যে কল্পনা তুমি কি চাও, এলিমেলিকে মানিয়ে নেব, চলো ওখানেই যাই। এটাও একটা বাস্তবতা ছিল। আমি সাবিদের জীবনে খুব বড় জোর একজন বন্ধু হয়ে উঠেছিলাম, স্ত্রী নয়। আমাকে খারাপ ভাববেন না, মনে করবেন না আমি ইলিমেলিকে ছাপিয়ে সাবিদের জীবনে বেশি জায়গা চাই, মোটেও এমনটি নয়। তবে স্ত্রী হিসেবে আমার এতটুকু বোধ ছিল আমি সাবিদের জীবনে কোন অবস্থানে থাকছি। এই যা সময় গড়াতে লাগলো, আমার সংসার জীবন একদম গড়গড়িয়ে চলতে লাগলো ব্যস্ততায়। এর মাঝে সাবিদের জন্য একটা অফার এলো জাপান থেকে। বড় একটা আইটি কোম্পানিতে সাবিদের সাথে পার্টনারশিপ গড়তে চাই, ওকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে। সাবিদ অনেক ভাবনা চিন্তার পরে সিদ্ধান্ত নিল তার বউ বাচ্চা নিয়ে জাপানে পাড়ি জমাবে। আমার পাসপোর্ট রেডি করছিল। ঠিক এমন ব্যস্ত সময় হঠাৎ আরও একবার আমি মুখ থুবড়ে পড়লাম জীবনের একটি বাস্তবতার ধাক্কায়। হঠাৎ বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা। একদম ডাক্তারি পরীক্ষা করিয়ে নিশ্চিত হলাম আমার ভিতর সাবিদ উল রেহমানের অংশ 7 সপ্তাহ ধরে আছে। এটা সম্পূর্ণ একটি আশ্চর্য ঘটনা ছিল আমার জীবনে। কেবল সৃষ্টিকর্তার ইশারাতেই হয়েছে, আর কিছুই নেই কারণ। তবে খুশি হওয়ার বদলে আমি আই করতে লাগলাম। জীবনে আরও একবার নিজের অস্তিত্ব সংকটে পড়ে গেলাম আমি। এত আনন্দের খবরটি আমাকে কাঁদাতে পারল না বাঁধ ভাঙা উচ্ছ্বাসিত কান্নায়, হাসাতে পারল না বুক ভরা শ্বাস নিয়ে। আমি শক্ত হয়ে বসে রইলাম শুধু। শাশুড়ি, ননদ আর জায়েরা তো বলা বলি শুরু করেছিল আমি বোধহয় মিথ্যাচার করেছি বিয়ের আগে। হয়তো আমি বন্ধা আদেও ছিলাম না। সাবিত তখন অফিসে ছিল, এলিমেলি স্কুলে। আমি ঘরের দরজা বন্ধ করে এক দুপুর কেঁদে নিজেকে শক্ত করলাম। না না, এ তো আমি নই, আমি কল্পনা আক্তার। আমি নিজেকে সম্মান করে আমার 12 বছরের আবেগ ছেড়ে চলে এসেছিলাম একদিন। আর এখন যদি সাবিদের কপালে আমাদের অনাগত সন্তানের জন্য বিরক্তির ভাঁজ দেখি, এমন অসম্মানের পরে আমার এই সন্তানকে সাবিদের কাছে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমি প্রয়োজনে অন্যের বাড়িতে কাজ করে খাবো, তবুও আমার সন্তানকে তার পিতার থেকে অসম্মানিত হওয়ার পরেও এখানে রাখবো না। কেউ আমার সন্তান নষ্ট করার কথা বললে তাকে এক চুলো ছাড় দেব না আমি। ভাবতে ভাবতে হাতের মুঠি শক্ত হয়ে এলো আমার। আমি ছোট্ট ছোট্ট দীর্ঘশ্বাস ফেলতে লাগলাম।
অপেক্ষা করছিলাম সাবিদের। বাইরে আমার ছোট যা আর ননদের ফিসফিসানি কমেনি। চাপার আগে ফুঁসছিল সবাই, আর আমি ঘরের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে কেবল নিজেকে দেখছিলাম। ভাবছিলাম আমার জীবনের চরম বাস্তবতাটির কথা। একবার সন্তান হয়নি বলে আমার ডিভোর্স হয়েছিল, এবার কি তবে সন্তান হবে বলে আমার ছাড়াছাড়ি হবে? এ কেমন প্রহসন সৃষ্টিকর্তা করলেন আমার নারীত্বের সাথে! সাবিদ এলো খবরটি তার মায়ের কাছে শুনে। ছুটতে ছুটতে এলো, পুরো বিধ্বস্ত অবস্থা। অফিসে তার ব্যস্ততা ভীষণ, সব গুটিয়ে নিয়ে জাপানে পাড়ি জমাবে বলে। দরজা খোলার পর আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকলো, পুরোপুরি বিস্ময়াভিভূত চোখে। আমি শান্ত গলায় বললাম, আমি তোমাদের সাথে মিথ্যাচার করিনি সাবিত। আমি শুধু এটুকুই বলবো, তাছাড়া আমার সন্তান নিয়ে কারোর কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ও আমার সন্তান, একটুকুও যেন ওকে অসম্মান না করা হয়। যে কোনো আলোচনা আমরা ঠান্ডা মাথায় করতে পারি। সাবিত চুপচাপ কিছুক্ষণ আমাকে দেখলো, এরপর নিচে গিয়ে ওর বোন আর ওর ভাইয়ের বউদের কথা শোনাতে লাগলো। শুরুতেই বলল, তোমাদের সাহস কি করে হয় আমাদের বাচ্চা নিয়ে মন্তব্য করার? আমার স্ত্রীকে কি আমি বেচে দিয়েছি তোমাদের কাছে? এ কেমন বেয়াদবি ছোট ভাইয়ের বউ হয়ে! আমাদের বাচ্চা নিয়ে এত কথা বলার অধিকার তোমাদের কে দিয়েছে? যাও, এক্ষুনি গিয়ে ক্ষমা চাইবে তোমাদের ভাবির কাছে, এক্ষুনি। তারা এসে আমার কাছে ক্ষমা চাইলো সাবিদের চাপে। আমি সাবিদের মুখের দিকে চেয়ে রইলাম। আমার শাশুড়ি এক পাশে শুকনো মুখে দাঁড়িয়েছিল। সাবিদ গিয়ে তার মাকে বলল, আম্মা, সন্তান আমি চাইনি একথা সত্যি, তাই বলে যে আসছে সে তো আমার। ওপরবালা খুশি হয়ে আমাকে দিয়েছেন, আর এই ভদ্র মহিলা আমার স্ত্রী। তাকে কিভাবে কথা শোনাই এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো? আপনি বাড়িতে জীবিত থাকতে কোন সাহসে ওরা আমার স্ত্রীকে অপমান করে? ঘরে বসেই সাবিদের চেঁচামেচি শুনলাম। আমি স্তব্ধ হয়ে একজন পুরুষের গলা শুনলাম, যে বারবার আমার স্ত্রী আওড়াচ্ছিল। এরপর আমি আঁচল দিয়ে চোখ মুছলাম। সাবিত ঘরে ঢুকে দরজা বন্ধ করে এসে শুকনো মুখে আমার দিকে তাকিয়ে রইল চুপচাপ। আমি শ্বাস ফেলে বললাম, তোমাকে বাড়তি ঝামেলা দিতে আসলাম আসলে, কিন্তু বিশ্বাস করো সাবিত, ডাক্তার সত্যিই বলেছিল। সাবিত আমার মুখ চেপে ধরলো আলতো করে। ওর এই নরম ছোঁয়াতে বিগত 8 মাসের সংসারে আমি যা টের পাইনি তা হঠাৎ করে টের পেলাম। আমি টের পেলাম পুরুষে পুরুষে ভীষণ মিল থাকলেও সাবিত একটু আলাদাই, যা আমি খেয়াল করিনি, কারণ অতীত জীবন নিয়ে এতটাই বিতৃষ্ণ হয়ে গেছিলাম যে করতেই চাইনি খেয়াল। সাবিত কখনো জামিল ছিল না। আমার ঠোঁট চেপে ধরে সাবিত দুশ্চিন্তাগ্রস্ত তবে মৃদু গলায় বলতে লাগলো, আমার তো আসলে তোমার জন্য টেনশন হচ্ছে কল্পনা। একা হাতে বিদেশ বিভুঁইয়ে 3টি বাচ্চা কিভাবে সামলাবে? আমি কাঁপা গলায় বললাম, ঝামেলা যখন হবেই ভাবছো, তখন তুমি একটু কাজের চাপ কমিয়ে দিও না হয়। সাবিত হাসলো, পরপর মাথা নেড়ে বলল, না না, 3টে বাচ্চা আমার, কাজের চাপ তো কমানো যাবে না। সবার জন্য একটা সুপার লাক্সারিয়াস লাইফ তৈরি করতে হবে তো। এই পরিস্থিতিতে কাজের চাপ কিভাবে কমাই বলো? আমি কেঁদে ফেললাম হু হু করে। সাবিত চমকালো হঠাৎ, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আবার গা কাঁপানো কান্না দেখলো। এরপর আমার গালে হাত রেখে মৃদু গলায় বলল, এই, তুমি বুঝছি আমায় ভালোবেসে ফেলেছ? এই দেখো কি কাণ্ড, কখনো বলনি তো কল্পনা। কবে থেকে কল্পনা? আমি কাঁদতে কাঁদতে বললাম, এই মাত্র থেকে। আচ্ছা, তুমিও তো বললে না, তুমি কবে থেকে সাবিত? সাবিত লজ্জিত হয়ে হাসলো, এরপর মাথা চুলকে বলল, আরে আর বলো না, একদম সিলি কারণে তোমার প্রেমে পড়েছি জানো, শুনলে হাসবে। তুমি আমার শার্টের বোতাম সেলাই করতে এলে না একদিন, ওই দিন প্রেমে পড়েছি। শিলিরা কারণটা? অথচ তোমার প্রেমে পড়ার মতন বহু কারণ আছে। তুমি বোতাম সেলাই করতে এলে বলে তোমার প্রেমে পড়লাম। এরপর থেকে তোমাকে আদর করতে গেলে, তোমার কাছে মেয়েদের দিতে গেলে, তুমি আমার পাতে বেছে বেছে হাড্ডিওয়ালা মাংস তুলে দিতে গেলে, আমার কাছে এসে শুতে গেলে, আমি বহুবার তোমার প্রেমে পড়েছি। লজ্জায় বলতে পারিনি। আমার চোখ বেয়ে পানি ঝরছে অবিরত। সাবিত ধীরে ধীরে আঙুল বাড়িয়ে আমার চোখের জলের ফোঁটা ছুঁয়ে নরম গলায় বলল, একটু দেরি করে ফেললাম নাকি এটা মোছাতে? আমাকে কল করলে না কেন কল্পনা? আমি সাথে সাথেই চলে আসতাম। আমি এই প্রথম ওকে নিজে থেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। রুদ্ধ কণ্ঠে বললাম,
না, কোনো দেরি করনি তুমি, এটাই ঠিক আছে। আমার এসব টুকটাক বাস্তবতা হজম করার অভ্যেস আছে। আচ্ছা সাবিত, তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবে? সাবিত হেসে আমার মাথায় হাত বোলালো। ও মা, হঠাৎ? জানি না, তবে আরও একবার হানিমুনে যাওয়ার শখ হলো আবার। শখ হলো? হুম, আরও একবার হলো। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।